ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির নির্মম হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় সেদেশের পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। এই খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মনে প্রথম যে স্বস্তির নিঃশ্বাসটি পড়েছিল, বিষয়টি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে সেই স্বস্তি কিন্তু আর দীর্ঘস্থায়ী থাকছে না। আপাতদৃষ্টিতে একজন বহুল কাঙ্ক্ষিত খুনি ধরা পড়ার বিষয়টি খুব ইতিবাচক মনে হলেও এই গ্রেফতারের পেছনের অদৃশ্য রাজনৈতিক সমীকরণ, ভূ রাজনৈতিক স্বার্থ এবং ভারতের অতীত ইতিহাস পর্যালোচনা করলে খুব একটা খুশি হওয়ার মতো কোনো কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। বরং এই ঘটনার নেপথ্যে এক গভীর এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে। শুরুতেই একটু খেয়াল করুন, কলকাতা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে তাদের নিজস্ব আইন অনুযায়ী নিছক অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে, কোনো হত্যা মামলার আসামি হিসেবে নয়, বরং বর্ডার ক্রস করার সাধারণ অপরাধে। আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, কেবল অবৈধ অনুপ্রবেশের মতো একটি সাধারণ মামলায় সেখানকার আদালত তাদের পুরো 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ভারতের বিচার ব্যবস্থায় বা আইনি প্রক্রিয়ায় অবৈধ অনুপ্রবেশের মামলায় 14 দিনের রিমান্ডের মতো ঘটনা কিন্তু মোটেও সাধারণ কোনো বিষয় নয়। সাধারণত এসব ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয় অথবা সাধারণ কাস্টডিতে পাঠিয়ে বিচারিক প্রক্রিয়া শুরু করা হয়। এই দীর্ঘমেয়াদী রিমান্ড স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ভারত এই খুনিদের একটি দীর্ঘ সময়ের জন্য নিজেদের হেফাজতে রাখতে চায় এবং তাদের কাছ থেকে এমন কিছু তথ্য আদায় করতে চায় যা পরবর্তীতে তাদের নিজস্ব কাজে লাগবে। ঠিক যেমনটা আমরা দেখেছিলাম বিএনপি নেতা এবং বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে, যাকে গুম করার পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে আটকে রাখা হয়েছিল। খুনি ফয়সালকে এভাবে দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়ার গোলকদাধায় আটকে রাখার পেছনে ভারতের নিজস্ব একটি গভীর কৌশলগত স্বার্থ রয়েছে। ভারত মূলত এই ইস্যুটিকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান সরকারের কাছ থেকে বড় ধরনের কোনো কূটনৈতিক, অর্থনৈতিক বা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, তাহলে খুব পরিষ্কারভাবেই দেখতে পাব বাংলাদেশ কেন্দ্রিক যত বড় বড় অপরাধ বা রাজনৈতিক গুম খুনের ঘটনা ঘটেছে, তার সবগুলোরই অন্যতম নিরাপদ আশ্রয়স্থল এবং কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই প্রতিবেশী রাষ্ট্র ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চত্বর থেকে 2015 সালে দিনের আলোতে গুম হয়ে যান সাক্ষী সুখ রঞ্জন বালি, আর রহস্যজনকভাবে তাকে কয়েক বছর পর খুঁজে পাওয়া যায় ভারতের একটি কারাগারে। ঢাকা থেকে গুম হওয়া সালাউদ্দিন সাহেবকে উদ্ধার করা হয় ভারতের শিলংয়ে, যেখানে তিনি বছরের পর বছর একটি গেস্ট হাউসের বন্দি জীবন পার করেছেন। দেশের ব্যাংক খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে পালিয়ে যাওয়া পিকে হালদারের রাজকীয় সন্ধানও মিলেছে ওই ভারতেই। শুধু তাই নয়, জুলাই এবং আগস্টের ছাত্র জনতার উপর চালানো নির্মম গণহত্যার দায়ে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকেও পরম যত্নে এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় আশ্রয় দিয়েছে এই ভারত। যাদের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, সেই আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশ এখন বহাল তবিয়তে ভারতের মাটিতে ঘুরে বেড়াচ্ছে। আর এবার শহীদ ওসমান বিন হাদিকে নির্মমভাবে খুন করে এই ফয়সাল এবং আলমগীরও অত্যন্ত সুপরিকল্পিতভাবে পালিয়ে গেল সেই ভারতেই, এবং নাটকীয়ভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাদেরকে ধরাও হলো সেখানে। এই পুরো প্যাটার্নটা খেয়াল করলে একটা বিষয় সবার কাছেই খুবই পরিষ্কার হয়ে যায়। প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভারত হয়তো হঠাৎ করেই আওয়ামী লীগেরও কয়েকজন শীর্ষ নেতাকে পাকড়াও করে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে, আর এর বিনিময়ে আদায় করে নিতে পারে তাদের কাঙ্ক্ষিত বড় কোনো স্বার্থ। বাস্তবতা হলো, ভারতের উপর কোনোভাবেই ভরসা রাখা যায় না, বা তাদের কোনো পদক্ষেপকে সরল চোখে দেখার সুযোগ নেই। তারা তাদের ভূখণ্ডে কাউকে আশ্রয় দিক, কাউকে গ্রেফতার করুক, কাউকে বাংলাদেশের হাতে তুলে দিক, কিংবা বছরের পর বছর আইনি মারপেচে আটকে রাখুক, এর প্রতিটি পদক্ষেপের নেপথ্যে কেবল একটি জিনিসই কাজ করে, আর তা হলো ভারতের নিজস্ব স্বার্থ। বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের জন্য ভারত অতীতেও কোনোদিন ভাবেনি, আগামীতেও ভাবার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তাদের হিসেব নিকাশে যখন নিজেদের ফায়দার পাল্লা ভারী হবে, ঠিক তখনই তারা কোনো একটি পদক্ষেপ নেবে, নতুবা তারা চুপচাপ পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। একটা প্রচলিত প্রবাদ আছে, ভারতের মতো প্রতিবেশী থাকলে নতুন করে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। এই কথাটি যেন পদে পদে এবং প্রতিটি ঘটনায় বারবার প্রমাণিত হচ্ছে। এখন সবচেয়ে বড় যে আশঙ্কার জায়গাটি তৈরি হয়েছে, তা হলো ভারত এখন এই ফয়সালকে একটি মোক্ষম ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে বর্তমান বিএনপি সরকারকে সরাসরি ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে। রাজনৈতিক মহলে কান পাড়লে এখন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে যে হাদি হত্যার নেপথ্যে যদি কোনোভাবে বিএনপির ভেতরের কোনো নেতার বা প্রভাবশালী কোনো ব্যক্তির বিন্দুমাত্র সংশ্লিষ্টতা থাকে, তবে ভারত ফয়সালকে দিয়ে সেই নাম ফাঁস করার হুমকি দেবে। আর এই হুমকির মাধ্যমেই তারা তাদের ভূ রাজনৈতিক বা অর্থনৈতিক ফায়দা হাসিল করতে
করতে চাইবে, কারণ হাদির মতো একজন অত্যন্ত জনপ্রিয় এবং আপোষহীন ছাত্রনেতার খুনের সাথে যদি ক্ষমতাসীন বা বর্তমান প্রভাবশালী কোনো দলের কারো নাম জড়িয়ে যায়, তবে সেই সরকারের টিকে থাকাটাই বড় ধরনের সংকটের মুখে পড়বে এবং দেশে একটি গণবিক্ষোভের সৃষ্টি হবে। ভারত ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করতে চাইছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। এই পুরো ঘটনা প্রবাহের মধ্যে আরও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং রহস্যময় বিষয় রয়েছে, যা দেশের সচেতন মহলের চোখ এড়ায়নি। শহীদ ওসমান বিন হাদি হত্যার প্রধান আসামিদের ভারতে গ্রেফতার হওয়া এবং তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার এই অতি গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে আসেনি। খবরটি দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সামরিক বাহিনীর জনসংযোগ শাখা অর্থাৎ আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলেছে যে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ শনিবার দিবাগত রাতে বনগাঁও এলাকা থেকে তাদের আটক করেছে। এখন জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একটি খুনের মামলার আসামিদের গ্রেফতারের খবর স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে সরাসরি সামরিক বাহিনীর তরফ থেকে কেন এলো? এটা অনেকটাই নিশ্চিত করে বলা যায় যে বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতের উচ্চ পর্যায়ে কোনো না কোনো ধরনের গোপন বোঝাপড়া বা নেগোসিয়েশন হয়েছে। ভারত মোটেও স্বপ্রণোদিত হয়ে হঠাৎ করে ফয়সালকে ধরে ফেলেনি। এর পেছনে দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স শেয়ারিং এবং গভীর ডিপ্লোম্যাটিক দরকষাকষির কাজ করেছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, সেই ডিল বা চুক্তিটা আসলে কি? সেটা কি বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ভালো, নাকি এর বিনিময়ে ভারতকে বড় কোনো ছাড় দেয়া হয়েছে? এই প্রশ্নগুলোর সুস্পষ্ট উত্তর না পাওয়া পর্যন্ত ফয়সাল এবং আলমগীরের গ্রেফতার হওয়ার খবরটিকে নিছক একটি পজিটিভ নিউজ বলে উদযাপন করার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বাংলার আপামর ছাত্র জনতা এবং ইনকিলাব মঞ্চের সাথে যুক্ত প্রতিটি মানুষের তিনটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং যৌক্তিক দাবি রয়েছে। প্রথমত, খুনিদের এই দীর্ঘমেয়াদী রিমান্ডের নামে ভারতের জেলে মাসের পর মাস আটকে না রেখে অবিলম্বে এবং দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, এই খুনিদের দেশে ফিরিয়ে আনার বিনিময়ে ভারতকে কোনোভাবেই দেশের স্বার্থবিরোধী কোনো সুবিধা দেয়া যাবে না, বা ট্রানজিট, বাণিজ্য কিংবা অন্য কোনো খাতে বড় ধরনের কোনো ছাড় দেয়া চলবে না। এবং তৃতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল, এই খুনিদের যেন জীবিত এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা হয়। পথিমধ্যে কোনো রহস্যজনক অসুস্থতা বা তথাকথিত এনকাউন্টারের নাটক সাজিয়ে তাদের যেন চিরতরে চুপ করে না দেয়া হয়। কারণ ফয়সাল বা আলমগীরকে দেশে ফিরিয়ে আনাটাই কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় নয়। আসল লড়াইটা শুরু হবে তাদের দেশে আনার পর। এই ভাড়াটে খুনিদের রিমান্ডে নিয়ে যথাযথ এবং নিরপেক্ষ জিজ্ঞাসাবাদের মাধ্যমে বের করে আনতে হবে যে শহীদ ওসমান হাদি হত্যার মূল মাস্টারমাইন্ড কে, কার নির্দেশে, কোন গডফাদারের হুকুমে এবং কাদের টাকায় এই জঘন্য এবং মর্মান্তিক ঘটনাটি ঘটানো হয়েছে তা দেশবাসীর সামনে উন্মোচন করাটা সবচেয়ে বেশি জরুরি। এই পুরো রাজনৈতিক ডামাডোল এবং ভারতের সন্দেহজনক পদক্ষেপের মধ্যেই দেশের ভেতরে শুরু হয়ে গেছে আরেক নোংরা রাজনৈতিক খেলা। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দিকে একটু গভীরভাবে তাকান, তাহলে দেখবেন খুব সুপরিকল্পিতভাবে এবং জোরে সোরে একটি প্রোপাগান্ডা বা মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। একটি নির্দিষ্ট মহল থেকে বারবার বলা হচ্ছে এই নির্মম কাণ্ডের সাথে নাকি ডাকসু নেত্রী ফাতেমা তাসলিম জুমা জড়িত। এমনকি এমন হাস্যকর গুজবও ছড়ানো হচ্ছে যে ভারতে হাদির খুনিরা ধরা পড়ার খবর শোনার পরেই তিনি নাকি ভয়ে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন এবং আত্মগোপনে গেছেন। অথচ বাস্তবতা কতটা নির্মম এবং পরিহাসের বিষয় সেটা একটু ভেবে দেখুন। এই জুমা ছিলেন শহীদ ওসমান হাদির রাজনীতির মাঠের সবচেয়ে কাছের একজন সহযোদ্ধা, যাকে হাদি নিজের আপন বোনের মতোই স্নেহ করতেন এবং বিশ্বাস করতেন। আজ সেই বোনের গায়েই খুনের দাগ লাগানোর এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। এখানে কিন্তু খুব গভীর এবং সুদূর প্রসারী একটি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে। যেহেতু খুনি ফয়সাল এখন ভারতের হেফাজতে এবং সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে, তাই তাকে ছেড়ে দেওয়া বা বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে যা ইচ্ছে তাই বলানো সম্ভব। ভারতের গোয়েন্দারা চাইলে জোরপূর্বক ফয়সালের জবানবন্দি পরিবর্তন করে দিতে পারে। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে দেশের ভেতরে শুরু হয়েছে এক ভয়াবহ রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্র। খুব স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছে যে রিমান্ডের নামে ফয়সালের মুখ দিয়ে জোরপূর্বক ইনকিলাব মঞ্চের অন্য কোনো নেতা বা হাদির খুব কাছের কোনো সহযোদ্ধার নাম বলিয়ে নেওয়া হতে পারে, যাতে করে আসল খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এবং আন্দোলনকারীদের নিজেদের মধ্যেই বিভেদ তৈরি হয়। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের জাল আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। একটি মহল ধারণা করছে এই খুনের দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর কোনো শীর্ষ নেতার ঘাড়েও চাপিয়ে দেয়া হতে পারে বলে প্রবল রাজনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে।
যদি এমনটা হয় তবে বর্তমান সরকারের সাথে জামায়াতের একটি প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হবে যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করবে। এর পাশাপাশি আরও একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সবার নজরে রাখতে হবে। আপনারা হয়তো গত কয়েকদিন ধরে খেয়াল করেছেন, বিএনপির একটি নির্দিষ্ট অংশ এই হত্যাকাণ্ডের ঘটনায় সাদিক কায়েমকেও জড়ানোর জোর চেষ্টা করছে। এর পেছনের কারণটা কিন্তু ব্যক্তিগত নয়, বরং একেবারেই রাজনৈতিক। কারণ আসন্ন মেয়র ইলেকশনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্ভাব্য এবং অত্যন্ত জনপ্রিয় প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম খুব জোরালোভাবে উঠে এসেছে। তার এই অভাবনীয় রাজনৈতিক উত্থানকে থামিয়ে দিতেই হয়তো হাদি হত্যার মতো একটি স্পর্শকর ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রতিপক্ষরা চাইছে এই খুনের সাথে তার নাম জড়িয়ে তাকে জনসম্মুখে ভিলেন বানিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে। এই পুরো চিত্রটি ভারতের ভূমিকা, অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র এবং সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা যদি আপনারা একসাথে মিলিয়ে দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কেন ফয়সাল এবং আলমগীরের গ্রেফতার হওয়ার খবরটি আমাদের জন্য যতটা স্বস্তির বা সুখবর হওয়ার কথা ছিল, নোংরা রাজনৈতিক কূটচালের কারণে তা ঠিক ততটাই দুঃখের এবং গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। খুনি ধরা পড়েছে ঠিকই, কিন্তু সেই খুনিকে এখন একটি ঘুঁটি বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার যে নোংরা খেলা চলছে, তা শহীদ হাদির রক্তের সাথে চরম বেইমানি ছাড়া আর কিছু নয়। দেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ এই খেলা খুব ভালো করেই বুঝতে পারছে। তাই খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে একটি স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসল অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে এক নতুন এবং ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা হতে পারে। দর্শক, এতক্ষণ ধরে চলা এই বিশ্লেষণ এবং বর্তমান পরিস্থিতির এই জটিল সমীকরণকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।